10টা ইট একটার উপর আরেকটা রেখে স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে? প্রতিটা ইটের উচ্চতা 5 সেন্টিমিটার এবং বড় 1 কেজি দেওয়া আছে। এবার বলছে 10টা ইটকে তুমি একটার উপর আরেকটাকে সাজাবা, ঠিক আছে? 10টা ইটকে একটার উপর একটার উপর আরেকটা রাখতে কত কাজ করতে হবে? সো এটা ভালো করে চিন্তা করো, 10টা ইট এবার তোমার কাছে। তো ফার্স্টে দেখো, একটা ইট মনে করো এইভাবে আছে, ভালো করে বুঝো। তো প্রত্যেকটা ইটের উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে ইটের হাইট, দৈর্ঘ্য। দেখো ইটের দৈর্ঘ্য প্রস্থ আছে এবং এটা হচ্ছে তার হাইট, বুঝছি? ওকে, আমরা এটা 2D চিত্র রাখছি আর কি, বুঝছো? হাইটটা উপরের দিকে রাখছি আর এইদিকে রাখছি দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে এই যে এইদিকে প্রস্থ। এটাকে 3D আঁকলে তাইলে বুঝবা, আমাদের 3D প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, সো আমাদের ইটের উচ্চতা হচ্ছে এইটা, ঠিক আছে? উচ্চতা হচ্ছে এইচ, ভালো করে বুঝো। তাইলে ফার্স্টের দিকে প্রথমে যখন একটা ইট ছিল তখন এটার বর্গকেন্দ্র কই ছিল? এই জায়গায় ছিল। তখন আমাদের এই যে এই অংশটা ছিল h/2। অংশটা কি ছিল ভাইয়া? h/2। এইটাকে যখন h/2 ছিল, তো এইবার মনে করো এখানে আরেকটা ইট আছে, তো এই আরেকটা ইটকে আমি যদি এইটার উপরে নিয়ে রাখি, এটা যদি চিন্তা করো, আমি যদি এই আরেকটা ইটকে এটার উপরে নিয়ে রাখি, ঠিক আছে, তাইলে কতটুকু কাজ হবে? আরেকটা ইটকে যদি এটার উপরে নিয়ে রাখি তাহলে কতটুকু কাজ হবে ভাইয়া, বলো? আরেকটা ইটকে ওইটার উপরে যদি নিয়ে রাখি, ফার্স্টে দেখো একটা চিন্তা করতে পারো যে এটাকে এই যে এইখান থেকে যে তুলে এইভাবে নিতেছি, দেখো ফার্স্টে এটাকে এইদিকে সরানো লাগতেছে, এই পজিশন থেকে এটাকে এইদিকে সরানো লাগতেছে। এই সরানোর জন্য একটা কৃতকাজ, এবং এটাকে উপরে উঠে যে এই জায়গায় রাখতেছি এটার জন্য একটা কৃতকাজ। এই দুইটা কৃতকাজ তোমার কাছে মনে হইতে পারে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমরা আমাদের বুঝো, তাহলে এটাকে যদি তুমি এবার এটাকে সরাও, এই যে এই পজিশন থেকে যদি এই পজিশনে এইভাবে সরাও, আনুভূমিক সরানোর কথা বলতেছি। দেখো যেহেতু ইট, তার ওজনের জন্য বল নিচের দিকে কাজ করতেছে। কি বলছি? ওজনের জন্য বল নিচের দিকে কাজ করতেছে। তাইলে তুমি এটা এই দিকে যদি সরণ যদি এই দিকে গোটাও, ঠিক আছে? তুমি যখন সরাবা এটাকে এই দিকে সরাবা, আনুভূমিকভাবে যদি সরাও, ঠিক আছে, তখন কোনো কৃতকাজ হয় না। কেন? কারণ দেখো এখানে বল এইদিকে কাজ করতেছে, সরণ এইদিকে কাজ করতেছে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হইলে আমরা জানি W = কাজ Fs cos θ না? তাহলে এখান থেকে দেখো F S cos 90 ডিগ্রি কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে cos 90 ডিগ্রি 0 হইলে আলটিমেটলি এটার মান কত আসে? 0 আসে। দ্যাট মিন্স এখানে কোনো কাজ হয় না। এটা আগে থেকে তোমাকে বুঝিয়েছি। তাইলে এখানে কাজ হবে কোন সময়? কাজ হবে শুধুমাত্র ইটটাকে এই যে হাইট বরাবর উপরে উঠাইতে কাজ হবে। তো এইগুলাই আমরা বের করবো। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ইট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইট, ঠিক আছে? তাহলে প্রথম ইটের উপর সেকেন্ড ইটটা উঠাইতে আমাদের কতটুকু কাজ করা লাগতেছে? প্রথম ইটের উপর সেকেন্ড ইটটা উঠাইতে কতটুকু কাজ করা লাগতেছে এটা আগে দেখি, তাইলে হচ্ছে আমরা 10টা ইটের জন্য পেয়ে যাবো। তো দেখো সেকেন্ড ইটটা যখন উঠাইলাম, তখন ভূমি থেকে এই নিচে, এটা তো ভূমিতে আছে এই ইটটা, তাহলে ভূমি থেকে এই সেকেন্ড ইটের বর্গকেন্দ্র এতটুকু পড়ে না? দেখো সেকেন্ড ইটের বর্গকেন্দ্র তার মধ্যে থাকবে, হাইটের মাঝখানে। তাহলে এইবার ভূমি থেকে এটার উচ্চতা কত? ভূমি থেকে এই সেকেন্ড ইটের উচ্চতা কত? একটু ভালোভাবে চিন্তা করে দেখো, ভূমি থেকে এই সেকেন্ড ইটের উচ্চতা কত? ফার্স্টেই অবশ্যই এই ইটটা ক্রস করতেছে, তাহলে এখানে পুরো এইচ আছে। দেখো এতটুকু পর্যন্ত এই ইটের পুরো এইচ আছে, এবং এই অংশটা আরো h/2। তাহলে টোটাল ভূমি থেকে এটার উচ্চতা কত পাইতেছি? h/2, এবং এইখানে আরো এইচ আছে, ঠিক আছে? তাহলে এখানে পাইলাম যোগ করলে 3h/2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইটের বর্গকেন্দ্র, ঠিক আছে? এটা কি পাইছি? দ্বিতীয় ইটের বর্গকেন্দ্র কোথায় ভাইয়া? যে প্রথম ইটের বর্গকেন্দ্র ছিল এই অবস্থানে, এই অবস্থানটা ছিল পজিশনটা h/2। এবার দ্বিতীয় ইটের বর্গকেন্দ্র যে এই পজিশনটা, এটা হচ্ছে আমরা পাইছি 3h/2, ভূমি থেকে আর কি 3h/2 উপরে। তাহলে আমাদের যখন আমরা কৃতকাজ বের করি W = mgh, এখানে এইচটা হচ্ছে বর্গকেন্দ্রের সরণ, ঠিক আছে? এরকম কি হয় ভাইয়া? বর্গকেন্দ্রের সরণ। তাহলে বর্গকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে এটার ক্ষেত্রে? মানে এই যে সেকেন্ড ইটটা প্রথম ইটের উপরে তুলতে বর্গকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? দেখো তার শেষের ইটের বর্গকেন্দ্র থেকে যদি আমরা আগের ইটের বর্গকেন্দ্রটা বিয়োগ দিয়ে দিই, তাহলে বর্গকেন্দ্রের সরণ পেয়ে যাবো না? অবশ্যই পেয়ে যাবো। তাহলে এখানে কত আসে? দেখো 2 লসাগু নাও, 3h - h, দ্যাট মিনস 2h/2। এটা কাটো, সো h আসলো। কি আসলো? h আসলো। সো আমরা দেখতেছি যে প্রথম ইটের উপরে যদি আমি সেকেন্ড ইট তুলি, তাহলে এখন আমাদের বর্গকেন্দ্রের সরণ কত আসছে? h আসছে। ভালো করে বুঝো। এইবার আমি যদি এইটাতে আরেকটা ইট তুলি, আরেকটা ইট, ঠিক আছে, 3 নাম্বার ইট, কথার কথা আমি এটা একটু ডিটেলসে বুঝাইতেছি যাতে ভালো করে বুঝো। এই যে মনে করো 3 নাম্বার ইট, এই 3 নাম্বার ইটকে
ভূমি থেকে এখন এই জায়গায় তুলছি, ঠিক আছে, এটার উপরে তুলছি। তো এখন হচ্ছে আমার বরকেন্দ্রের সরণ কতটুকু হবে এটা আমরা বের করবো না, অবশ্যই বের করবো। তো আমাদের সবসময় কিন্তু এই জায়গাটাতে ভূমি আছে, ভালো করে বুঝো, এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে আমি একটু লাল কালার দিয়ে চিহ্নিত করে রাখি, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রকৌশল ক্লাস, আমরা এইভাবে ডিটেলসে পড়বো, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে বুঝো, ঠিক আছে। এই লোগোটা যদি যেই জায়গায় দেখবা ভালো করে বুঝো, যে ওই জায়গায় তোমাকে না বুঝে যাইতে পারবা না, তোমাকে অবশ্যই বুঝতে হবে, সময় নিব আমরা, বাট তোমাকে বুঝতে হবে। তো এইবারে দেখো আমরা যে থার্ড ইটটা তুললাম, এটার ক্ষেত্রে বরকেন্দ্র কত হবে। এইবার এটার বরকেন্দ্র হচ্ছে ভূমি থেকে কই, মেইনলি হচ্ছে ইটের মধ্যে হবে এটার। তো ভূমি থেকে এটা কতটুকু উপরে, এটা হচ্ছে আমি অন্য কালার দিয়ে করি, লাইক এটাকে করলাম হচ্ছে আমি লাল কালার, ঠিক আছে। সো ভূমি থেকে এটা কত উপরে, তো ফার্স্টে দেখো এখানে এই দুইটা এইচ ইট পার করছে, তাহলে এটা এইচ এটা এইচ, কত হয়েছে 2h, 2h হয়েছে, সাথে এটা আরো h/2, h/2 না, তাহলে কয়টা হয়েছে দেখো, h দুইটা এবং সাথে h/2, তাহলে h প্লাস h/2 এরকম না। এটা হচ্ছে আমাদের ভূমি থেকে এই ইটের বরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটাই তো। তো ভূমি থেকে এই ইটের বরকেন্দ্র পর্যন্ত উচ্চতা এইটা, তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে কি আসবে দেখো, 5h/2 আসবে না। তো হিসাব করে দেখো, এই লসাগুনি হিসাব করতে তো পারো। তাহলে এইবার এই 3 নাম্বার ইটের ক্ষেত্রে আমাদের বরকেন্দ্র সরণ কত হয়েছে, প্রথম ইটের সাপেক্ষে আমাদের বরকেন্দ্র সরণ কত হয়েছে দেখো, আমাদের 3 নাম্বার ইটের বরকেন্দ্র এতটুকু, মানে ভূমি থেকে এত উপরে, এবং আমাদের প্রথম ইটের বরকেন্দ্র ছিল h/2 উপরে, এই অংশ উপরে। তাইলে এখন বরকেন্দ্র সরণ কতটুকু হয়েছে, এই যে তুমি এখান থেকে বিয়োগ করো, 2 লসাগু, তাহলে হচ্ছে 5h - h, তো 4h/2, দ্যাট মিনস 2h। তো আমরা দেখতেছি তৃতীয় ইটের জন্য আমাদের বরকেন্দ্র কত হয়েছে, বরকেন্দ্রের সরণ কত হয়েছে ভাই, তৃতীয় ইটের জন্য 2h। তো এইটা তৃতীয় ইটের জন্য পেলাম। সো আমরা কি এইভাবে প্রত্যেকটা ইটের জন্য বের করতে পারবো, আমাদের হাতেও সময় আছে, সময় নেই। দ্যাট মিনস আমাদের কৃতকাজ বের করতে হইলে আমাকে ডিরেক্ট এমন একটা সূত্র ইউজ করতে হবে যেটা দ্বারা আমরা ইটের 10টা বলুক, 100টা বলুক, 1000টা ইট বলুক, আমরা যেন এগুলা বের করে ফেলতে পারি। সো দেখো, আমাকে যদি বারবার কাজ করতে হয় তাহলে আমাদের নিট কাজ কি হবে দেখো, আমি মনে করো প্রথম ইট তুলতে W1 কাজ করলাম, দ্বিতীয় ইট তুলতে W2 কাজ করলাম, তৃতীয় ইট তুলতে W3 কাজ করলাম। তো এক্ষেত্রে এইভাবে যদি আমি n সংখ্যক ইট তুলি, WN এতটুকু কাজ করা লাগবে কিনা, অবশ্যই লাগবে। তাইলে দেখো প্রত্যেকটার জন্য এটা হচ্ছে আমাদের mgh1, এটা কি mgh2, এটা কি mgh3, ভালো করে বুঝো, এটা হচ্ছে mgh3। সো এইভাবে জিনিসগুলো আগায়। তো ফার্স্টের এই যে h1 প্রথম ইট তো আমাদের এই জায়গায় থাকে, সো ওইটার জন্য তো আমাদের কোনো সরণ করা, এটাকে আমরা সরাই নাই, তো এটাকে তো কোনো কাজ হয় নাই, প্রথম তো আমাদের এইভাবে ছিল। সো প্রথম ইট নাড়াইতে চাড়াইতে আমাদের কোনো কাজ হয় নাই, দ্যাট মিনস এখানে এই কাজটা 0, ঠিক আছে, এবং এইচ হচ্ছে আমাদের 0, কারণ এইচ এর কোনো চেঞ্জ হয় না। বাট দ্বিতীয় ইটের ক্ষেত্রে দেখো, এই যে h2 যেটা 2 নাম্বার ইট যখন হচ্ছে আমরা তুলছিলাম এইখানে, তখন আমরা 2 নাম্বার ইটের জন্য বরকেন্দ্র সরণ এই h পাইছিলাম, ঠিক আছে। তো তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে mg কমন নিয়ে নিতে পারো, mg কমন নিলে এরকম পাবা, h1 প্লাস h2 প্লাস h3 প্লাস ডট ডট ডট। সো একটা জিনিস চিন্তা করো, mg ইন্টু এই h1 কত, প্রথম ইটের ক্ষেত্রে 0, কারণ প্রথম ইটটাকে তো আমরা সরাই নাই, ঠিকঠাক জায়গায় ছিল। বাট দ্বিতীয় ইটের জন্য দেখো 2 নাম্বার ইট যখন নিয়ে রাখছি এখানে, তখন আমাদের বরকেন্দ্রের সরণ হয়েছে h, ঠিক আছে। তো দ্বিতীয় ইটের জন্য বরকেন্দ্রের সরণ h, এবং তৃতীয় ইটের জন্য আমরা এখানে বের করছি, দেখো তৃতীয় ইটের জন্য বরকেন্দ্রের সরণ পাইছি 2h, তৃতীয় ইটের জন্য বরকেন্দ্রের সরণ পাইছি 2h, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এখানে চতুর্থ ইটের জন্য বের করি তাহলে 3h পাবো, পঞ্চম ইটের জন্য বের করি 4h পাবো কি না বলো, এইভাবেই পাবো, ঠিক আছে, ওকে, এইভাবেই পাবো। সেটা জিনিস চিন্তা করো। তাইলে আমাদের এখানে যদি n সংখ্যক ইট থাকে, দেখো WN ছিল না, তাইলে এখানে mgHn একটা হবে। তো n সংখ্যক যদি ইট থাকে তাহলে n সংখ্যক ইটের জন্য আমাদের বরকেন্দ্রের সরণ কত হবে। তো আমরা প্রত্যেকবারই দেখো 1 নাম্বার ইটের জন্য 0, 2 নাম্বার ইটের জন্য শুধু h, 3 নাম্বার ইটের জন্য 2h। এটাকে আরো একটু ক্লিয়ারলি বুঝবা, না এখানেই বুঝো, না বুঝার কি আছে। 3 নাম্বার ইটের জন্য 2h, প্রত্যেকটাতে একটা করে কম পাইতেছি না। 4 নাম্বার ইটের জন্য 3h পাইতেছি, তো প্রত্যেকটাতে একটা করে h কম পাইতেছি। তাইলে এই n নাম্বার ইটের জন্য কি হবে, n - 1h হবে না। প্রত্যেকটা ইটের জন্য দেখো 3 নাম্বার ইটের জন্য 2h পাইছি, এখানে 4h থাকলে 4 নাম্বার ইটের জন্য 3h পাইতাম, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা ইটের জন্য একটা করে h কম পাইতেছি। তো n নাম্বার ইটের জন্য কি হবে, n - 1 × h, স্বাভাবিক এটাই হবে না। তো এটা যদি হয় তাহলে দেখো, এটাকে আমরা একটু ওই পৃষ্ঠায় লিখি,
এমজি কি পাইতেছি ভাই আমরা n মাইনাস ওয়ান ইন্টু এইচ, এইভাবে পাইলাম না জিনিসটা, এইভাবেই পাইছি। আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করো, এই যে জিরো আছে, জিরোটাকে তুমি একটা কাজ করতে পারবা, জিরোটাকে তো চাইলে জিরো ইন্টু এইচ লেখা যায়, ঠিক আছে না? কেন লিখতেছি আমরা এখান থেকে এইচ কমন নিব জন্য লিখতেছি, এইভাবে তো লেখা যায়। এইভাবে দেখো এখান থেকে যদি আমরা এইচ কমন নিই দিলে তুমি কি পাবো, জিরো প্লাস এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে টু, এখানে থাকবে থ্রি, প্লাস এখানে থাকবে n মাইনাস ওয়ান। তো এইভাবে এটা দেখে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে তো আমাদের mgh আছে, আমরা এই যে এটা পাইলাম, এখানে আমরা জানি ভাইয়া এই যে ওয়ান থেকে শুরু হইলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন সংখ্যক পদ যদি হয় তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? অবশ্যই স্বাভাবিক সংখ্যা। তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, দ্বারার মেথড করছো। বাট এখানে কি আছে, n মাইনাস ওয়ানতম পদের পদ পর্যন্ত, তাহলে n মাইনাস ওয়ানতম পদ পর্যন্ত তোমার এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এইভাবে যদি বের করো, ওইটা ক্ষেত্রে কি হবে ভাইয়া, n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, কি হবে n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, বুঝছো? এই যে আমরা এই স্বাভাবিক সংখ্যার যোগফলের দ্বারা ম্যাথ করছি, তাহলে ওইটাতে n সংখ্যক পদের সমষ্টি বের করি n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে এখন যদি আমি n মাইনাস ওয়ান পর্যন্ত বের করি তাহলে এতটুকু কি হবে, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তাহলে এটা দেখে আমি লিখতে পারবো যে n ইন্টু এন মাইনাস ওয়ানকে আমি সামনে লিখলাম ডিভাইডেড বাই টু, এবং এখানে mgh আছে। সো এটাই হচ্ছে আমাদের n সংখ্যক ইট। দেখো এটা হচ্ছে আমাদের n সংখ্যক ইট, n সংখ্যক ইটকে একটির উপর তুলতে কৃতকাজের সূত্র এটা, ঠিক আছে? ইটের স্তম্ভ আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে ইটের স্তম্ভ তৈরি করার সূত্র, এইভাবে পড়তে পারো। ইটের এগুলা কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি আসে, ঠিক আছে? ইটের স্তম্ভ তৈরি করার সূত্র, ঠিক আছে? তো তুমি এইভাবে এটা দিয়ে করতে পারবা যে n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু mgh, বুঝছি? ওকে, তো আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা এখন আমরা সলভ করবো। দেখো আমরা সূত্র তো বুঝে ফেলছি, তাহলে তার সমস্যা নাই, এটাকে হচ্ছে আমরা একটু সলভ করি। ওকে, এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? এখানে আমি একটু লিখে রাখি, তাহলে এই জিনিসটা বুঝতে পারবো তোমরা। ইটের স্তম্ভ তৈরি, বুঝছি? ওকে, তো এইবারে আসো, এটাতে ছিলাম না? ওকে, তো এটাতে দেখো বলছে 10টা ইট একটার উপর আরেকটা স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে, প্রতি ইটের উচ্চতা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের প্রতি ইটের উচ্চতা h 5 সেন্টিমিটার এবং বোর্ড দেওয়া আছে 1 কেজি, এবং আমাদের ইটের সংখ্যা কয়টা বলা আছে, 10টা, দ্যাট মিনস ইটের সংখ্যা n। তাহলে স্তম্ভ সাজাতে কাজের সূত্র কি ভাইয়া, mgh ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এইভাবে লিখতে পারবা mgh ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এইভাবে লিখতে পারবা। তাহলে n ইন্টু n মাইনাস টু আগে লেখা, দেন হচ্ছে mgh, এইভাবে লিখতে পারবা। পারবা কি না? অবশ্যই পারবা। তাহলে আমরা তো এই সূত্র ইউজ করবো। সো এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের দেওয়া আছে h সমান, ইটের উচ্চতা 5 সেন্টিমিটার, ওইটাকে একটু মিটারে নিয়ে লিখি, সেন্টিমিটার থেকে মিটার নিতে 100 দিয়ে ভাগ দিবা, 0.05 বের হবে। বর m সমান 1 কেজি দেওয়া আছে, ঠিক আছে? n দেওয়া আছে 10, ইটের সংখ্যা কয়টা, 10টা। ইটের সংখ্যা কয়টা, ইটের সংখ্যা হচ্ছে ভাইয়া 10টা, ঠিক আছে? তাইলে আমাদের এই যে স্তম্ভ সাজাইতে কৃতকাজ কি হবে, কৃতকাজ হবে n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু mgh, ঠিক আছে? তো এখানে n হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই টু, m এর মান কত, m এর মান 1 কেজি, g এর মান 9.8 এবং প্রতি ইটের উচ্চতা 0.05। এটা বসাও, আনসার পেয়ে যাবো। কত ইজি একটা ম্যাথ না? এই তোমরা কি বুঝছো এটা?
বলো তোমরা কি বুঝছো? শুভ বিশ্বাস, তাসফিয়া জামান, তোমরা কি ম্যাথটা বুঝতেছো নাকি বুঝতেছো না আমাকে কাইন্ডলি জানাইও। বুঝছো? এটা কত আসছে রে? এটা আসছে হচ্ছে আমাদের 22.05 জুল। এটাই হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝার কিছু না। বুঝছি? ওকে, তাহলে এই যে এই কনসেপ্টটা বুঝে ফেলছি, এবার হচ্ছে আমরা দুমায় ম্যাথ সলভ করতে পারবো। এই যে এইটা একটু করি। বলছে 4টি গণক আকৃতির পাথর, গণক আকৃতির পাথর, পাথরখণ্ডের প্রতিটির আয়তন এত মিটার কিউব। ঠিক আছে? সো দেখো, এবং বর দেওয়া আছে। বলছে এদের একটির ওপর আরেকটি রেখে একটা স্তম্ভ প্রস্তুত করতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তো এখন হচ্ছে n 4টা, তো ইটের মতো এটার কাহিনী না। তো এটা কিন্তু উচ্চতা বলে দেয় নাই। এই গণক আকৃতির যে পাথর আছে এটার উচ্চতা বলে দেয় না, বাট আমাদের বলছে গণক আকৃতি এবং এটার আয়তন বলছে। আয়তন মানে কি? বি। তো গণকের আয়তন কত ভাইয়া? মিটার কি, সরি বাহু কিউব। বাহুকে যদি কিউব করি তাহলে গণকের আয়তন পাই। তো এই আয়তন থেকে গণকের বাহু বের করতে পারবো। ভালো করে চিন্তা করতে হবে। গণক যদি, গণক কেমনে থাকে? যে এইভাবে গণক, তো এমনি যদি 3D যদি আঁকা ট্রাই করি তাহলে কেমনে হবে দেখো। গণক হা হা, লা 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 লা, এরকম দেখে না গণক। সো গণকের হাইট কোনটা? এই যে এটাই উচ্চতা। ঠিক আছে? তো গণক যেহেতু এটা আমার গণবস্তু হয়ে গেছে, গণকের কিন্তু প্রত্যেকটা বাহু সমান থাকে। ঠিক আছে? গণকের কিন্তু প্রত্যেকটা বাহু সমান থাকে, এই জিনিসটা বুঝো। দ্যাট মিনস এই যে গণক আছে এটা আয়তন দেওয়া আছে, তাহলে এই যে বাহুগুলো আছে বাহুটাকে আমরা একটু উচ্চতা ধরি, তাই সবচেয়ে সহজ হবে। ঠিক আছে? বাহুগুলা কি উচ্চতা ধরি, প্রবলেম নাই তো। ওকে, উচ্চতা বের করি। তো দেখো এখানে আমাদের গণকের আয়তন দেওয়া আছে, এখানে গণকের আয়তন দেওয়া আছে। আয়তন ইজিক্যাল টু বি ইজিক্যাল টু কত দেওয়া আছে, আমি এইভাবে লিখি কেন, আয়তন বি ইজিক্যাল টু দেওয়া আছে 0.125 মিটার কিউব। সো বি মানে কি, আয়তন মানে কি, এইচ কিউব না, তার বাহু হল কিউব, বাহুকে এইচ ধরছি আর কি। তাহলে এখান থেকে দেখো এইচ ইজিক্যাল টু পাবো কিউব রুট 0.125। সো এটা থেকে আমাদের গণকের উচ্চতাটা বের হবে। উচ্চতা কেন বের করতেছি একটু আমাকে প্রশ্ন করো। গণকের উচ্চতা কেন বের করতেছি বলো, জিজ্ঞেস করো কেন বের করলাম। কারণ তোমরা তো জানো এটা বের হচ্ছে 0.5 মিটার। তো গণকের উচ্চতা কেন বের করলাম, কারণ তোমরা জানো যে অবশ্যই আমাদের কৃতকাজ বের করতে হলে এই টাইপে আমরা সূত্র বসাবো n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। তো অবশ্যই আমাদের গণকের উচ্চতাটা লাগবে। তো এটার হাইট কত এক্স্যাক্টলি, তো হাইটটা বের করা লাগবে না। তো এইভাবে বের করছি, আয়তন দিয়ে তো কোনো কাজ নেই। ঠিক আছে? তো এইবার এটার বর দেওয়া আছে, দেখো m সমান 250 কেজি, m দেওয়া আছে, n ও দেওয়া আছে, m দেওয়া আছে এবং n ও দেওয়া আছে 4। দ্যাট মিনস অতএব এই কাজ করতে এখানে আমাদের কৃতকাজ w কি হবে, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। তো n কত? 4টা, তাহলে 4 ইন্টু 4 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। m এর মান 250 কেজি, g এর মান 9.8 এবং উচ্চতা কত? উচ্চতা এই যে 0.5 মিটার পাইছি, মিটারে পাইছি কিন্তু ডিরেক্ট। ডিরেক্ট আনসার বসিয়ে দাও, আনসার চলে আসবে 4 ইন্টু 4 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু 250 ইন্টু 9.8 ইন্টু 0.5। কত আসছে? 7350 আসছে। তো এত জুল কাজ হয়েছে। বুঝছি বলো? এটা কি আমরা বুঝছি নাকি বুঝি নাই বলো? এটা কি বুঝছি?